সময়ের চক্রের মধ্যে আটকে গেলেন, যেখানে আপনাকে প্রতিদিন একই দিন বারবার পার করতে হয়। মানে সকালবেলা উঠে আপনি দেখলেন যে আজকে 13 তারিখ, আপনি সারা দিন কাটালেন, পরদিন সকালে উঠে দেখলেন আবারও আজকে 13 তারিখ, আর গতকাল আপনার সাথে যা যা ঘটেছিল সব কিছু ঠিক একইভাবে আবার আপনার সাথে রিপিট হচ্ছে। আপনি কখনোই মারা যাচ্ছেন না, যতবারই মরছেন কিছুক্ষণ পরেই ভিডিও গেমের মতো আপনার লাইফ আবার ফিরে আসছে ঠিক 13 তারিখের মধ্যেই। আপনার জীবনটা একটা নির্দিষ্ট দিনের মধ্যেই আটকে গেছে, আপনি কোনোভাবেই সেই দিন থেকে বের হতে পারছেন না। তার উপর আবার বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ কিছু গ্যাংস্টার আপনার পেছনে লেগে আছে আপনাকেই মারার জন্য। কি একটা অবস্থা, শান্তিমতো মরতেও পারবেন না। এমনই একটা মজার কনসেপ্ট নিয়ে 2021 সালে রিলিজ হয়েছিল বস লেভেল সিনেমাটি। একটু ধৈর্য ধরে বসুন, কথা দিচ্ছি গল্পটা আপনাদের অনেক অনেক মজা লাগবে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। রয় তার রুমে শান্তি মতোই ঘুমাচ্ছিল। হঠাৎ করে একটা লোক এসে একটা বড় তলোয়ার নিয়ে তার উপরে অ্যাটাক শুরু করে, কিন্তু রয় তার সাথে এমন ভাবে মারামারি করছিল যেন মনে হচ্ছিল লোকটা কি করবে তা সে আগে থেকেই জানে। এর সাথে মারামারি করতে করতেই বিল্ডিং এর পাশেই আরেকটা লোক বড় একটা মেশিন গান নিয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু একটা গুলিও রয়ের গায়ে লাগে না। ওই যে বললাম, রয় আগে থেকেই সবকিছু জানে। একদম এই সেম দিনটাই এর আগেও সে 138 বার পার করেছে। সে একটা ছুরি নিয়ে সেই বন্দুকওয়ালাকে একদম হেডশট মেরে দেয়, কিন্তু সে মরে গিয়েও ভূতের মতো গুলাগুলি করতেই থাকে। আর রয় তার জীবনের উপর হতাশ হয়ে বসে বসে তার আগের বউয়ের ছবি দেখতে থাকে। এদিকে সেই হেলিকপ্টারটা তার বিল্ডিং এ ক্র্যাশ করে, কিন্তু হেলিকপ্টারটা কোন দিক দিয়ে আসবে তা রয় আগে থেকেই জানে। তাই সে একদম ঘড়ি দেখে পারফেক্ট টাইম মতো বিল্ডিং থেকে জাম্প করে একটা ট্রাকের উপর ল্যান্ড করে। কিন্তু সবকিছু জানা সত্ত্বেও সব সময় যে সে পারফেক্ট টাইম মতো সবকিছু মিলাতে পারে এমনও না। কয়েক সেকেন্ড হেরফেরের কারণে মাঝে মাঝে ট্রাকও তার উপর ল্যান্ড করে আর সে আলু ভর্তা হয়ে যায়। আপনি দেখেন না রাস্তাটা সে কিভাবে পার হচ্ছে, মানে কখন কোন গাড়ি কোন দিক দিয়ে কত স্পিডে আসবে সবই তার মুখস্থ হয়ে গেছে। সে প্রতিদিনই এই রাস্তাটা একইভাবে পার হইতেছে। প্রতিদিনই সে এই লোকটাকে ধরে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায়, আর প্রতিদিনই এই লোকটা চিল্লায়, আও কেউ বাঁচাও, ওই লোকটা আমার গাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ি নিয়ে যাওয়ার পর তাকে আবার দুইজন মেয়েও মারতে আসে। আরেক বিপদে সে হাজির। তাদের সাথে রেস খেলতে খেলতে রয় আবার একটু ভুল করে ফেলে, আর ভুলের মাসুল স্বরূপ ধুম করে একটা বড় বাসের সাথে গিয়ে ধাক্কা খায় আর সেখানেই মারা যায়। আফটার অল মানুষ তো, সবকিছু তো আর সবসময় পারফেক্ট হবে না। তারপর আবার তার দিন রিস্টার্ট হয় ঠিক একইভাবে। সে ঘুম থেকে ওঠে, সেই একই লোক তাকে মারতে আসে, আর তাকে মারার পর আবার হেলিকপ্টার ম্যান আসে। মানে একই জিনিস তার সাথে বারবার হতেই থাকে। এতদিনে রয় এটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছে যে কেউ একজন তো আছে যে তাকে একদম মেরে ফেলতে চায়, কিন্তু কে তাকে মারতে চায় আর কেন মারতে চায় এটাই সে জানে না। একবার এই মেয়েগুলি তাকে রাস্তায় গুলি করে মেরে ফেলে, আর একবার এই পিচ্চি বামুনটা এসে তাকে বোম মেরে উড়িয়ে দেয়। আর তাদের থেকে কোনো মতনে বেঁচে যেতে পারলেও গুয়ান ইন নামের এই চাইনিজ মেটে এসে তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলে। এমনকি হুবহু তার নিজের মতো দেখতেও আরেকটা লোক আছে, সেও তাকে মারার জন্য তার পিছু লেগে আছে। আল্লাহ কি জীবন! এই সমস্ত সমস্যার মধ্যেও রয়ের শুধুমাত্র একটাই বিশ্বাস ছিল যে তার আগের বউ জেমা, যাকে সে এখনো অনেক ভালোবাসে, শুধুমাত্র সেই তাকে সাহায্য করতে পারবে যেন সে এই টাইম লুপ থেকে বের হয়ে আসতে পারে। তাই সে একবার জেমাকে কল করে, কিন্তু জেমার বদলে ফোনটা রিসিভ করে জেমার অফিসের বস ভেন্টার। সে তাকে জানায় গতকাল রাতেই একটা অ্যাক্সিডেন্টে জেমার মৃত্যু হয়ে গেছে। তার মানে হলো রয়ের এই টাইম লুপ শুরু হওয়ার আগেই জেমার মৃত্যু হয়ে গিয়েছিল। এটা শুনে রয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। একমাত্র জেমাই ছিল তার সাহায্য পাওয়ার আশা, কিন্তু সে একটু দুঃখ করারও সময় পায় না। সাথে সাথে দুইজন ক্ল্যাশ অফ ক্ল্যান্সের জায়ান্ট এসে তাকে মিসাইল মেরে উড়িয়ে দেয়। পরের বার যখন আবার তার দিন শুরু হয়, তখন গাড়ি চুরি করে পালানোর সময় আবার সেই একই দুইটা মেয়ে তার পিছু করে। তবে এইবার আর সে বাসে অ্যাক্সিডেন্ট করে না, সে ঠিকঠাক ক্যালকুলেশন করে গাড়ি চালায়, আর তাদের সাথে চেজিং করতে করতে তাদের মিসাইল দিয়েই তাদের গাড়ি উড়িয়ে দেয়। তারপর সে যায় তার প্রিয় ক্যাফেতে হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য। সেখানে ক্যাফের ওয়েটারকে দেখতে আমার কাছে জ্যাকি চ্যানের মতো মনে হয়, যদিও তার সাথে জ্যাকি চ্যানের কোনো সম্পর্ক নাই। এরপরেই আমরা দেখতে পাই ডেভকে। ডেভ একটা সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, আর ডাই ফ্যাং নামের এই চাইনিজ মহিলাকে, যে কিনা খুব ভালো তলোয়ারবাজি করতে পারে। রয় সেখানে বসে বসে ড্রিঙ্ক করতে থাকে আর নিজের বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করতে থাকে। সে ঘড়িতে দেখে এক্স্যাক্টলি 12:47 বাজে। সে জানে এখনই আরো কিছু লোক আসবে তাকে মারার জন্য। যতদিন থেকে তার এই টাইম লুপটা শুরু হয়েছে সে কোনোভাবেই এর বেশি
সে আগাইতে পারে নাই। প্রতিবারই তার এই জায়গায় এসে মরতে হয়ই। তার দিনের বাকি অংশ সে আর দেখতে পারে না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রয়ের টাইম লুপ শুরু হওয়ার ঠিক আগের দিনটা। সেই দিন সকালবেলা রয় জেমার অফিসেরই সিকিউরিটি ডিপার্টমেন্টে চাকরি শুরু করার জন্য তার কাগজপত্র জমা দিতে গিয়েছিল। কিন্তু আসলে দেখা যায় সেই অফিসে তো সিকিউরিটি অফিসারের কোনো দরকারই নেই। জেমা নিজের সিকিউরিটির জন্যই অফিসের নাম করে তাকে ডেকেছিল। সে আসতেই জেমা তাকে জিজ্ঞাসা করে তার জন্মদিনের গিফটটা সে দেখেছে কিনা। রয় বলে না সে এখনো দেখেনি, তবে সে সামনে দেখবে। এভাবে কথা বলতে বলতেই হঠাৎ করেই জেমা রয়ের মাথা থেকে কিছু চুল নিয়ে নেয়। তারপর সেই চুল দিয়ে সে কিছু একটা করতে থাকে যেটা রয় কিছুতেই বুঝতে পারে না। তারপর রয়কে জড়িয়ে ধরে তার কানে কানে বলে সেই জন্য ওসাইরিস শব্দটা খুব ভালো মতো মনে রাখে। তখনই তিনজন অফিসের গার্ড এসে রয়কে তাদের সাথে বাইরে নিয়ে যায়। আর জেমাকে তারা বলে সেই জন্য অফিসের বস ভেন্টরের সাথে গিয়ে দেখা করে। জেমা তাদের কথা মতোই সাথে সাথে ভেন্টরের সাথে দেখা করে। সে যেতেই ভেন্টর তাকে বকাবকি করতে শুরু করে, কারণ তারা যে প্রজেক্টে কাজ করছে সেটা একটা টপ সিক্রেট প্রজেক্ট। এর মাঝে কোনোভাবেই অন্য কোনো মানুষ আসতে পারে না, এমনকি সেটা তার স্বামী হলেও না। সেই দিনই রাতের বেলা প্রায় 3টার দিকে রয় একটা বারে বসে ড্রিঙ্ক করছিল তারই দাঁতের ডাক্তার এলিসের সাথে। সেই বারেরই টেন্ডার রয়কে বলে সে যতই অন্য মেয়েদেরকে নিয়ে নিজেকে ভুলানোর চেষ্টা করুক না কেন, সে আসলে অন্য কাউকে ভালোবাসে। এটা তার চোখ দেখলেই বোঝা যায়। এটা শুনে রয়ও কিছু বলতে পারে না, কারণ সে সত্যিই জেমাকে এখনো অনেক ভালোবাসে। তখনই তার কাছে জেমার ফোন আসে। জেমা তার অফিসে বসে বসেই রয়ের চুল নিয়ে কিছু থেকে সে একই দিন 141 বার পার করে ফেলেছে। একই ঘটনা একই সময়ে তার সাথে বারবার ঘটছে। সে মরে গেলেও তার দিন সকাল থেকেই আবার শুরু হচ্ছে। এই দিন থেকে সে আর বের হতে পারছে না। তার জীবনের গতকালও ছিল 141 দিন আগে, আর আগামীকাল তো সে এখনো অবধি দেখতে পারেনি। পরের বার তার দিন শুরু হওয়ার পর হেলিকপ্টার আসার আগেই সে প্রথমেই জেমার গিফটটা খুলে দেখে। সেটার ভিতরে একটা বই ছিল যেটার নাম ছিল আইসেট অ্যান্ড ওসাইরিস। কিন্তু বইটা খুলে পড়ার আগেই সেই হেলিকপ্টার ম্যান চলে আসে আর গুলিতে গুলিতে তার চিকেন তান্দুরি বানায় দিয়ে চলে যায়। পরের বার সে আবার ট্রাই করে, কিন্তু আবার ফেল করে। এভাবে আরো 3বার ট্রাই করার পরে ফাইনালি সে বইটা নিয়ে 2টা মেয়েকে মেরে সে আন্ডারগ্রাউন্ড একটা গেমিং স্টোরে চলে যায়। সেখানে বসে বসে সে বইটা পড়ে জানতে পারে আইসেট অ্যান্ড ওসাইরিস ছিল একটা মিশরীয় দেবী। আর বইয়ের একদম শেষ পাতায় লেখা ছিল যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সে পুরো বইটা পড়ে নিজের টাইম লুপ নিয়ে তেমন কিছুই খুঁজে পায় না, যেমনটা সে আশা করেছিল। হঠাৎ করে সে তার আর জেমার ছেলে জোকে দেখতে পায়, কিন্তু জো এখনো জানে না যে রয়ই তার বাবা, কারণ জো এর জন্ম হওয়ার আগেই জেমা আর রয় আলাদা হয়ে গিয়েছিল। রয় উঠে তার ছেলের সাথে কথা বলতে শুরু করে। সে জানতে পারে যে জো এখনো জানেই না যে তার মা মারা গিয়েছে। এখন জো এর ফ্যামিলি বলতে শুধুমাত্র রয় নিজেই আছে। রয় চিন্তা করে বাকিটা সময় যতক্ষণ না আবার কেউ এসে তাকে মেরে দেয় ততক্ষণ সে তার ছেলের সাথেই থাকবে। জোকে নিয়ে এসে বাইরে এসে দেখতে পায় ঘড়িতে 12টা 50 বাজে। এর আগে এত সময় অবধি সে কখনোই বেঁচে থাকতে পারেনি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক মিনিট চিন্তা করে বুঝে যায় যে যারা তাকে মারতে আসে তারা আসলে তাকে ট্র্যাক করে মারতে আসে। নিশ্চয়ই তার শরীরে কোনো ট্র্যাকার ডিভাইস আছে। এতক্ষণ সে আন্ডারগ্রাউন্ডে ছিল, তাই তারা তাকে ট্র্যাক করতে পারেনি। সে বাইরে আসা মাত্রই তারা তাকে ট্র্যাক করতে পারতেছে, এবং কয়েক মিনিটের মধ্যে সত্যি সত্যি তার পাশে সেই লোকেরা এক এক করে আসতে শুরু করে। রয় বুঝে যায় যে আর বেশিক্ষণ সে বাঁচতে পারবে না। সে সাথে সাথে তার ছেলেকে বাঁচানোর জন্য তাকে গিয়ে জাপটে ধরে যেন তার গায়ে কোনো গুলি না লাগে। মরার আগে সে জোকে শুধু এতটুকু বলতে পারে যে সেই তার বাবা। মরে যাওয়া মাত্রই তার দিন আবার শুরু হয়। তবে এবার সে জানে যে তার বডিতে কোথাও একটা কোনো ট্র্যাকার ডিভাইস আছে। এবার সে প্রথম যে তাকে মারতে আসে তাকে ধরে অনেক জিজ্ঞাসা করে যে তার শরীরের ট্র্যাকারটা আসলে কোথায়, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। এবার কোনো মতনে অন্যদের সাথে ফাইট করে সেই ক্যাফে পর্যন্ত পৌঁছায়। এবার আর খেতে না বসে সরাসরি বাথরুমে গিয়ে তার জামা কাপড় খুলে সারা শরীরে ট্র্যাকার খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই খুঁজে না পেয়ে যখনই সে বাথরুম থেকে বের হতে যায় তখনই তার দেখা হয় ডেভের সাথে। যেহেতু ডেভ একটা সিকিউরিটি অফিসার হিসেবেই কাজ করে, তাই সে তাকে জিজ্ঞাসা করে যদি সে কারো শরীরে কোনো ট্র্যাকিং ডিভাইস সেট করে তাহলে সে সেটা কোথায় করবে। ডেভ বেশ কিছুক্ষণ চিন্তা করে তাকে বলে ট্র্যাকার লাগানোর সবচেয়ে ভালো জায়গাটা হলো মানুষের দাঁত। এতে করে যার শরীরে লাগানো হবে সে নিজেও বুঝতে পারবে না যে তার শরীরে ট্র্যাকার লাগানো আছে। এটা শোনার সাথে সাথেই রয়ের মাথায় হিট করে। সে সারা শরীর তো খুঁজেছে, কিন্তু দাঁতের কথা তার মাথায় আসেনি। সে ডেভকে নিয়ে বাথরুমে গিয়ে পাগলের মতো নিজের দাঁত একটার পর একটা উঠাতে শুরু করে, আর সেই দাঁতগুলো ডেভকে দেখিয়ে বলতে থাকে কোনোটাতে ট্র্যাকিং ডিভাইস আছে কিনা। এভাবে 2টা দাঁত তোলার পরই ডেভ সে একটা দাঁতে ট্র্যাকিং ডিভাইসটা দেখতে পায়। ডেভ বলে এটা লাগানোর জন্য কেউ হয়তো অনেক টাকা খরচ করেছে, কারণ এটা লাগানো এতটা সোজা না।
তখনই সেই বাথরুমে রয়ের ডুপ্লিকেট চলে আসে আর রয়কে গুলি করে মেরে ফেলে। পরের বার আবার তাকে শুরু থেকে শুরু করতে হয়। তবে এবার যেহেতু রয় জানে তার কোন দাঁতে ট্র্যাকিং ডিভাইস আছে, তাই সে সবার আগেই ওয়াশরুমে গিয়ে নিজের দাঁত থেকে ট্র্যাকিং ডিভাইসটা বের করে ফেলে। তারপরে এই ট্র্যাকার ডিভাইসটাকেই নিজের অস্ত্র বানিয়ে ফেলে। এটা দিয়ে ফাঁদ তৈরি করে সে গ্যাংয়ের সব মেম্বারদেরকে বোকা বানিয়ে একের পর এক সবাইকে মারতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই সে সব মেম্বারদেরকে মেরে একটা লাশের স্তূপ বানিয়ে ফেলে। এর মাঝেই একজনের ফোনে ব্রেটের কল আসে। ব্রেট হলো ভেন্টরের এই সিকিউরিটি অফিসারটা। সে তার সাথে ফোনে কথা বলতে বলতেই ব্রেট রয়কে চ্যালেঞ্জ করে বসে লেবে গিয়ে তার সাথে সামনাসামনি ফাইট করার জন্য। রয় তো ফাইটিং এ এক্সপার্ট, তার উপর তার মরারও কোনো ভয় নেই। মরলেও কয়েক সেকেন্ডের মধ্যেই আবার তার লাইফ রিস্টার্ট হয়ে যাবে। সে ব্রেটের চ্যালেঞ্জ নিয়ে সাথে সাথে লেবে চলে যায়। কিন্তু বলে না যে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স মানুষের একদম জায়গা মতো ডাউন করে দেয়। রয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়, যে ব্রেটের কাছে ধরা খেয়ে সেখানেই ব্রেটের হাতে মারা যায়। এখন আবার নতুন করে তাকে শুরু থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে। সে আবার এই অবধি আসে, তবে এবার চালাকি করে শুধুমাত্র নিজের গাড়িটাকেই ভেতরে পাঠায়। সে নিজে থেকে যায় বাইরে। গার্ডরা যখন গাড়ির কাছে যায় তখনই সে গাড়িতে সেট করা সব বিস্ফোরক একসাথে ব্লাস্ট করে দেয়। তারপর সে নিজের ডুপ্লিকেটকে মেরে তার কাছ থেকে নিজের সিকিউরিটির কার্ডটা নিয়ে সেটা সে নিজে পরে ফেলে। কিন্তু ল্যাবের ভিতরে ঢোকার জন্য যখন সে লিফটে কার্ডটা ব্যবহার করতে যায় তখন দেখে সেটা কাজ করছে না। এটা তার সামনে থাকা ল্যাবের আরেকটা গার্ডও দেখে ফেলে। সে সাথে সাথে রয়কে ধরে ফেলে। রয় কোনো মতনে মারামারি করে তাকে কাবু যদিও করে ফেলে, কিন্তু লিফট থেকে বের হতেই দেখে তার সামনে ব্রেট আর এক গাদা গার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ফলাফলে তাকে আবার মরতে হয়। ভাই কি লাইভ! তারপর সে আবার শুরু থেকে এই পর্যন্ত আসে। এবার সে জানে লিফট থেকে বের হলেই সে দেখবে তার সামনে ব্রেট আর গার্ডরা দাঁড়ায় আছে। তাই সে এবার সাইড দিয়ে ঘুরে গিয়ে সবাই বুঝে ওঠার আগেই তাদেরকে গুলি করে উড়িয়ে দেয়। তারপর তাকে ফেস করতে হয় সেই তলোয়ারবাজ মেয়ে গুয়ান ইনের। রয় ভাবে তার কাছে তো বন্দুক আছে আর তলোয়ার দিয়ে এই মেয়ে তার কিছুই করতে পারবে না, কিন্তু যখনই সে বন্দুক দিয়ে গুলি করতে যায় তখনই দেখে বন্দুকের গুলি শেষ। আবারও হবার কনফিডেন্সের কারণে রয়ের সেখানেই মরতে হয়। বাই দ্য ওয়ে, অনেকদিন আগে আপনাদেরকে আমার একটা বন্ধুর কথা বলেছিলাম যে কিনা আমারই মতো ভিডিও বানায়। আপনারা যারা মিস্টার বিনের ভিডিও দেখার জন্য একদম পাগল, সে জানি কই থেকে খুঁজে খুঁজে বিনের একটা ভিডিও বের করেই ফেলছে। পিন কমেন্টে আমি তার ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, চাইলে তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। ওকে, গল্পে ফিরে আসি। এরপর আবারও কয়েকবার তার লাইভ শুরু হয়, কিন্তু প্রতিবারই গুয়ান ইন রয়ের 12টা বাজায় দেয়। একবার রয় দুই হাতে দুইটা বন্দুক নিয়ে আসে, কিন্তু গুয়ান ইন কারাতে আর তলোয়ারবাজিতে এতটাই এক্সপার্ট ছিল যে সে কিছুতেই গুয়ান ইনরে গুলি দিয়েও লাগাইতে পারে না। অর্ধেকবার তো সে এসে রয়ের হাতটি কেটে দিত, আর মাথা তো খুব সাধারণ ব্যাপার। এভাবেই একবার ভেন্টর তাকে জীবিত অবস্থায় পায় আর মরার আগে তাকে তাদের টপ সিক্রেট প্রজেক্ট সম্পর্কে সবকিছু বলে দেয়। আসলে জেমার সামনে যে মেশিনটা ছিল সেটার নামই ছিল ওসাইরিস। এটা এমন একটা মেশিন ছিল যেটা দিয়ে সময়কে ইচ্ছা মতো বদলে দেওয়া যায়, এমন সময়কে আটকেও দেওয়া যায়। এটা দিয়ে কোনো ইতিহাসকে সম্পূর্ণ বদলে দেওয়া সম্ভব। সে যে এই টাইম লুপের মধ্যে আছে এটার কারণও এই মেশিনটাই। জেমা তার চুল থেকে ডিএনএ নিয়ে ভেন্টরকে না জানিয়েই সেই মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিল। এমনকি এখনো ভেন্টর এসবের কিছুই জানে না যে রয় একটা টাইম লুপের মধ্যে আছে আর জেমার বানানো এই মেশিনটা সত্যি সত্যিই কাজ করতেছে। পরের বার লাইফ রিসেট হতেই সে সবার আগে জেমার দেয়া বইটা আবার মন দিয়ে পড়ে আর বুঝতে পারে যতক্ষণ তার ডিএনএ সেই মেশিনে আছে আর মেশিনটা চালু আছে ততক্ষণ কেউ তাকে পুরোপুরিভাবে মারতে পারবে না। আর জেমা তাকে এখনো অনেক বিশ্বাস করে। এটা বুঝতে পেরেই তার মনে আবার সাহস চলে আসে। সে নতুন করে প্ল্যান করার শক্তি পায়। এবার সে জানতো গুয়ান ইনের সাথে সে কিছুতেই পেরে উঠবে না যদি না সে নিজেও তার মতো তলোয়ার চালানো শিখতে পারে। পরের দিন লাইফ রিস্টার্ট হতেই সে তার প্রিয় ক্যাফেতে যায় আর সেখানে সেই চাইনিজ তলোয়ার বাস এক্সপার্ট ডাই ফ্যাংকে দেখতে পায়। সে তাকে অনেক রিকোয়েস্ট করে তাকে তলোয়ার শেখানোর জন্য, কিন্তু সে বলে সেখানে সে একদিনই আছে, পরদিনই সে চলে যাবে। রয় অনেক কষ্টে তাকে রাজি করায় যে তার জন্য একদিনই যথেষ্ট, কিন্তু সে আসলে প্রতিদিনই মারা যেত আর প্রতিদিনই তার কাছে একবার গিয়ে রিকোয়েস্ট করতো। এভাবে প্রতিদিনই তার লাইফটাকে রিস্টার্ট করে সে তার কাছে গিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। এভাবে আরো 60 দিন একইভাবে যাওয়ার পর সে বুঝতে পারে এবার সে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাই সে এবার গুয়ান ইনকে ফেস করতে যায়। ঠিক আগের মতো সে দুইটা বন্দুক নিয়েই ঢুকে, কিন্তু এবার আগের মতো বোকামি না করে সে পাশ থেকে একটা তলোয়ার নিয়ে নেয়। তারপর দুইজনের মধ্যে খুবই চমৎকার একটা ফাইট হয়। 60 দিনের ট্রেনিং রয় খুব ভালোভাবেই কাজে লাগায়। কিছুক্ষণের মধ্যেই সে গুয়ান ইনকে একদম হারিয়ে দেয়। এর মাঝে ব্রেট আর ভেন্টর চলে আসে, কিন্তু রয় ব্রেটকেও তলোয়ার দিয়েই শুইয়ে দেয়। ভেন্টর তাকে মারার জন্য একটা বন্দুক উঠাতেই যাচ্ছিল, তখনই রয় এসে তার হাতেও তলোয়ার বসিয়ে দেয়। এবার ভেন্টর বুঝে যায় জেমার মেশিনটা হয়তো সত্যিই কাজ করছে, নইলে একজন মানুষের পক্ষে এতগুলি মানুষকে মারা কোনোভাবেই সম্ভব না। ভেন্টর তখন বলে রয় যখন লেবে ঢুকেছিল তখনই তার ছেলে জোকে মারার জন্য সে লোক পাঠিয়ে দিয়েছিল। এটা শুনে রয়ের মাথা ঠিক থাকে না। সে সাথে সাথে বের হয়ে যায় তার ছেলেকে বাঁচানোর জন্য,
কিন্তু গিয়ে দেখে তার ছেলে অলরেডি মারা গিয়েছে। এটা দেখে সে একদমই মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর সে তার ফাইট করা একদমই বন্ধ করে দেয়। প্রতিদিন সে দিনের পর দিন একইভাবে মরতে শুরু করে। সে নিজের বেঁচে থাকার চেষ্টাটাকে একদমই বন্ধ করে দেয়। এভাবেই প্রতিদিন মরতে মরতে একদিন সে ভাবে প্রতিদিন এইভাবে মরার চেয়ে সে যতক্ষণ বেঁচে থাকতে পারে ততক্ষণ সে তার ছেলের সাথে কাটাতে পারে। তার চিন্তা মতোই সে চলে যায় তার ছেলের কাছে আন্ডারগ্রাউন্ডে সেই গেম স্টোরে। তারপর থেকে সে প্রতিদিন জোয়ের সাথেই গেম খেলে মজা করে ঘুরে খেয়ে দিয়ে কাটাতে থাকে। আবার প্রতিদিন সন্ধ্যার সময় কেউ তাকে না মারলেও আবার নতুন করে তার লাইফ স্টার্ট হতো। এভাবেই একদিন জোয়ের সাথে থাকার সময় জো জানায় যে সকালবেলা তার মা তাকে কল করেছিল আর কলে তাকে বলেছিল যখনই কোনো সমস্যা হবে সেই জন্য রয়ের সাথে যোগাযোগ করে। রয় এটা শুনে জয়ের ফোন চেক করে দেখে সত্যি সত্যিই সকালবেলা জেমা কল করেছিল। রয়ের মাথায় হিট করে, তার মানে রয়ের টাইম লুপ শুরু হওয়ার পরেও জেমা জীবিত ছিল, অর্থাৎ তার কাছে এখনো জেমাকে বাঁচানোর সুযোগ আছে। পরদিন তার লাইফ রিস্টার্ট হতেই সে ডিরেক্ট হেলিকপ্টারে লাফ দিয়ে চলে যায় আর হেলিকপ্টারের গানম্যানকে ফেলে দিয়ে সেই হেলিকপ্টারটাই কিডন্যাপ করে নিয়ে সে লেবে চলে যায়। লেবে গিয়েই সব মেম্বারদেরকে হেলিকপ্টারের মেশিন গানটা দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলে। তারপর সেই জায়গায় চলে যায় যেখানে ব্রেট আর ভ্যান্টর মিলে জেমাকে মারতেই নিচ্ছিল। একদম পারফেক্ট টাইম মতো সেখানে গিয়ে ব্রেট আর ভ্যান্টরকে মেরে দিয়ে সে জেমাকে বাঁচিয়েই ফেলে। জেমা তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি পারবে, আমার তোমার উপর বিশ্বাস ছিল। তারপর একজন আরেকজনের প্রতি তাদের ভালোবাসা জানায়। আর ফাইনালি রয় গিয়ে ওসারিস মেশিনের ভেতর ঢুকে সেই টাইম লুপটাকে একদম বন্ধ করে দেওয়ার জন্য। এভাবেই রয় 200 বার একই দিন পার করে নিজের ভালোবাসাকে আবার বাঁচিয়ে তোলে। আপনি কি জানেন একটা মানুষ যখন লাইক দিয়ে ইউটিউবকে জানিয়ে দিন যে ভিডিওটা ভালো ছিল। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এমনই কোনো মজার গল্প নিয়ে।